ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করবেন তখন আপনার পার্টিকে তো জনগণ কিংস পার্টি বলবেই। কেউ কেউ বলছেন যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত বা দল সেটি হয়তো আরেকটি কিংস পার্টি হতে যাচ্ছে বা হতে পারে। আমরা যেটুকু বিভিন্ন গণমাধ্যমের খবর যে অন্য রাজনৈতিক দল বিশেষ করে আপনার দলের কাউকে তাদের দলে ভেড়ানোর একটা আমরা অভিযোগ শুনেছিলাম। আপনাদের নেতাদের মুখ থেকেও কিছু শোনা গেছিল যে হয়তো কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছে, বিভিন্ন রকম অফার দেওয়া হয়েছে। এগুলো কি সবই মুখরোচক আলোচনার জন্য না আসলেই ভিত্তি রয়েছে? আচ্ছা, আপনার কাছে আমি প্রশ্ন করি যে নতুন যে দল গঠিত হলো এই দলের বন্ধু কারা? এই দলের একজন নেতাকে আমি বলেছিলাম যে তোমরা জন্ম নেওয়ার আগে 1000টা শত্রু তৈরি করছো। আসলে তোমরা জন্ম নিলে তোমাদেরকে আশীর্বাদ কে করবে, শুভকামনা কে জানাবে? এই জায়গাটা তো তোমরা নষ্ট করতেছো। দেখেন, এই অভ্যুত্থানের যে সম্মুখ যোদ্ধারা তাদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা ছিল, তারা অন্তত জাতীয় ঐক্য সংহতি বজায় রাখবে এবং তাদের সেই দায়িত্ব কিন্তু ছিল এবং সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েই তারা কিন্তু সরকারে গিয়েছে। তারা যে সরকারে গিয়েছে সারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে, সরকার থেকে যখন একজন পদত্যাগ করলো তিনি কি সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে পদত্যাগ করেছেন? তিনি কি বললেন? তিনি বললেন যে রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে আমরা এসেছি। তার মানে রাষ্ট্র সংস্কার না করে তিনি আবার পদত্যাগ করলেন। সেখান থেকেই তো প্রমাণিত হলো যে রাষ্ট্র সংস্কার আসলে তাদের মুখ্য বিষয় না। তাদের মুখ্য বিষয় একটি দল গঠন করা এবং আগামীতে এই দলকে ক্ষমতায় নিয়ে যাওয়া। তার মানে এখন তারা ক্ষমতার যুদ্ধে লিপ্ত হয়েছে। আপনি যখন আসলে ক্ষমতার যুদ্ধে লিপ্ত হবেন বাকি রাজনৈতিক শক্তিগুলো তখন কি আপনাকে সাপোর্ট দিবে? তারাও তো ক্ষমতায় যেতে চায়। সুতরাং এই যে আপনি যদি রাষ্ট্র সংস্কার করতেন সবাই কিন্তু আপনাকে বাহবা দিত। যেহেতু আপনি রাষ্ট্র সংস্কার না করে আপনি ক্ষমতা থেকে আপনি পদত্যাগ করে আবার গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যেতে চান, এখন কিন্তু এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে এই কারণে কিন্তু আজকে তার বিরুদ্ধে আমি বলছি, আমার বিরুদ্ধে সে বলছে, এই যে অনৈক্য সৃষ্টি হয়েছে। কিন্তু এই ধরনের বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি। আর আপনি যে বললেন কিংস পার্টির কথা, দেখেন রাজনৈতিক দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া, একটি প্ল্যান ওয়ার্ক লাগে, একটি পরিকল্পনা লাগে। এখন কথা হলো যে উপদেষ্টা নাহিদ ইসলাম তো সপ্তাহখানেক আগে পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছেন। তাহলে এই যে 6 মাস ধরে দল গঠনের যে প্রক্রিয়া তারা করেছে, তো এই 6 মাস কি এই প্রক্রিয়ার মধ্যে নাহিদ ইসলাম ছিলেন না? নাকি তিনি জানতেন না, তিনি কিছুই আসলে কি হচ্ছে বুঝতেছেন না, তিনি হঠাৎ করে আসলেন আর দলের দায়িত্ব নিয়ে নিলেন? এটি কি কোনোভাবে সম্ভবপর নয়। তার মানে একটি এই প্রক্রিয়ার মধ্যে তিনি জড়িত ছিলেন। যেহেতু তিনি একদিকে সরকারের উপদেষ্টা, অন্যদিকে এই প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিলেন, সেক্ষেত্রে অবশ্যই এই পার্টি সরকারের আশীর্বাদ পুষ্ট পার্টি। এটি তারা কেউ অস্বীকার করছে না, অস্বীকার করতে পারবেও না। দেখেন তারা কিন্তু বলছে, তারা স্বীকার করেই বলছে যে বিএনপিও একটি কিংস পার্টি। তারা জাতীয় পার্টিকেও বলছে জাতীয় পার্টিও একটি কিংস পার্টি। এখন যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, তো তারা সেই অভিযোগটা আসলে এক ধরনের অভিযোগ থেকে নিজেদেরকে আপনার দূরে সরানোর জন্য তারা কিন্তু বলছে যে অমুক পার্টিগুলো তো কিংস পার্টি, অমুক পার্টিগুলো তো ক্ষমতায় থেকে গঠিত হয়েছে। দেখেন ওই পার্টিগুলো যখন গঠিত হয়, বিশেষ করে বিএনপি, তখন কিন্তু বাংলাদেশে কোনো দলই ছিল না বলতে গেলে। আওয়ামী লীগ কিন্তু বিলুপ্ত ছিল, বাকশাল ছিল। তখন ওই সময়কার প্রেক্ষাপটে বিএনপি তৈরি হয়েছে, সেটি আলাদা প্রেক্ষাপট। কিন্তু এই সময় কিন্তু গণ অভ্যুত্থানে সবাই অংশ নিয়েছে। আমরা নিয়েছি, বিএনপি নিয়েছে, জামাত নিয়েছে, ছাত্ররা নিয়েছে, নতুন যারা দল গঠন করেছে তারা নিয়েছে। তো এই ক্ষেত্রে তো সবারই গণ অভ্যুত্থানে স্টেক আছে। এখন আপনি যখন গণ অভ্যুত্থানের বাকি স্টেক হোল্ডারদেরকে বাদ দিয়ে আপনি ক্ষমতার স্বাদ এককভাবে আপনি গ্রহণ করবেন এবং আপনি এই ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করবেন, তখন আপনার পার্টিকে তো জনগণ কিংস পার্টি বলবেই। তো এই যে কিংস পার্টির তকমা আপনারা নিলেন, এর মাধ্যমে তো আসলে আপনাদের রাজনীতি আমি মনে করি ক্ষতিগ্রস্ত হলো। এখন ছাত্ররা কি করতে পারতো? যারা সরকারে গিয়েছে সরকারে থাকতো, সরকারের বাইরে যারা ছিল তারা কিন্তু দল গঠন করতে পারতো। সেক্ষেত্রে তাদের কিংস পার্টির তকমা নেওয়া লাগতো না। আমি আবারও অ্যাড করি, সেটি হলো দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ার মধ্যে কেউ না থাকলে হঠাৎ করে ওই দলে এসে তিনি আহ্বায়ক বা সভাপতি হতে পারেন না।